ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়, মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত আয়ন বায়ুটি হলো দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। 2, আমাজন নদী অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত সেটি হলো নিরক্ষীয় জলবায়ু। 3, দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় পম্পাস অঞ্চলকে। 2, শূন্যস্থান পূরণ। রেনগজ যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয়। 2, উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গটি মাউন্ট ম্যাককিনলে। 3, পৃথিবীর ফুসফুস বলা হয় সেলভা অরণ্যকে। 3, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। সুপিরিয়ার হচ্ছে মিষ্টি জলের হ্রদ। 2, ডেট্রয়েট হচ্ছে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। 3, নায়াগ্রা জলপ্রপাত। আর 4, কর্ডিলেরা হচ্ছে শৃঙ্খল। 4 আয়তে আছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, এটাও তোমাদের বইয়ে 46 পৃষ্ঠায় রয়েছে। কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং সেই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, এই দুয়ের অনুপাতই হলো আপেক্ষিক আর্দ্রতা। আর এই আর্দ্রতা শতকরা হিসাবে পরিমাপ করা হয়। অথবাতে আছে শিলাবৃষ্টি কাকে বলে, তোমাদের বইয়ের 49 পাতায় রয়েছে। এখান থেকে বলবে যে ঊর্ধ্বমুখী বায়ুর প্রভাবে অনেক সময় জলকণাগুলো অনেক উঁচুতে উঠে যায়। সেখানে জলকণাগুলো দ্রুত ঠান্ডা হয়ে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া বরফের টুকরোতে পরিণত হয়। বরফের টুকরো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, একেই বলে শিলাবৃষ্টি। শিলাবৃষ্টিতে ঘরবাড়ি এবং ফসলের ক্ষয়ক্ষতি হয়। আর পশ্চিমবঙ্গে বসন্ত এবং গ্রীষ্মকালে মাঝে মাঝে শিলাবৃষ্টি হতে দেখা যায়। এই পর্যন্ত দুয়ে দিয়েছে হ্রদ অঞ্চলের পঞ্চ হ্রদগুলির নাম করো। এই হ্রদগুলিকে কোন নদী যুক্ত করেছে? সেন্ট লরেন্স নদী। আর এটা আছে তোমাদের বইয়ের 81 পৃষ্ঠাতে রয়েছে। এটা পঞ্চ হ্রদের নাম, এটা আছে 82 পৃষ্ঠায়। এই যে পঞ্চ হ্রদের নাম হচ্ছে সুপিরিয়ার, যা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। মিশিগান, হুরন, ইরি আর অন্টারিও 1, 2, 3, 4, 5। তাহলে সুপিরিয়ার, মিশিগান, হুরন, ইরি আর অন্টারিও এই হলো 5টি হ্রদের নাম। আর এই হ্রদগুলোকে সেন্ট লরেন্স নদী যুক্ত করেছে। অথবাতে বলেছে কোন অঞ্চলকে মৃত্যু উপত্যকা বলে এবং কেন, এটা আছে 81 পৃষ্ঠায়। পশ্চিমের পার্বত্য অঞ্চলের ক্যালিফোর্নিয়া দক্ষিণ পূর্ব অংশের উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু, তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না। এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত। আর এই উপত্যকা উত্তর আমেরিকার উষ্ণতম স্থান আর পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান। 5 আয়তে বলেছে উদাহরণসহ বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। এটা তোমাদের বইয়ের 47 পৃষ্ঠায় রয়েছে। এইখান থেকে লিখবে সমুদ্রের দিক থেকে আসা জলীয় বাষ্পযুক্ত আর্দ্র বায়ুর প্রবাহ পথে আড়াআড়িভাবে কোনো পর্বত বা উচ্চভূমি অবস্থান করলে ওই বায়ু পর্বত বা উচ্চভূমিতে বাধা পেয়ে ওই পর্বত বা উচ্চভূমির ঢাল বেয়ে ওপরের দিকে উঠে যায়। ঊর্ধ্বগামী এই বায়ু ক্রমশ প্রসারিত হয় ও ঠান্ডা হয়। আরও ওপরে উঠলে এই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে আর ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টি হলো শৈলক্ষেপ বৃষ্টি। পর্বতের যে ঢাল বরাবর বায়ু ওপরের দিকে ওঠেও বৃষ্টিপাত ঘটায় সেই ঢাল হলো প্রতিবাদ ঢাল। আর এর বিপরীতে যে ঢাল বরাবর বায়ু নিচের দিকে নামে সেই ঢাল হচ্ছে অনুবাদ ঢাল। প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর বায়ু যখন পর্বতের অনুবাদ ঢালে পৌঁছায় তখন সেই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট কমে যায়। এছাড়া বায়ু যত নিচের দিকে ঢালের উষ্ণতর স্থানে নামতে শুরু করে বায়ুর উষ্ণতা তত বাড়তে থাকে। ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে। এই কারণে অনুবাদ ঢালে প্রতিবাদ ঢাল অপেক্ষা বৃষ্টিপাত খুবই কম হয়, তাই পর্বতের অনুবাদ ঢাল বৃষ্টির ছায়া অঞ্চল নামে পরিচিত। অথবাতে দিয়েছে নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলবেলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় কেন। নিরক্ষীয় অঞ্চলের 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের স্থলভাগ অপেক্ষা জলভাগের পরিমাণ বেশি। যেহেতু এই অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, তাই এই অঞ্চলের বাৎসরিক গড় তাপমাত্রাও প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস থাকে। ফলে এই উচ্চ তাপমাত্রায় এখানকার বিস্তীর্ণ জলরাশি থেকে সৃষ্ট জলীয় বাষ্পপূর্ণ বায়ু পরিচলন পদ্ধতিতে ঊর্ধ্বগামী হয় এবং বিকেলের দিকে তা স্তূপাকার মেঘে পরিণত হয়। এরপর জলীয় বাষ্প আরও বেশি করে যখন ওই মেঘে যুক্ত হয়ে পড়ে তখন
সেখানে কিউমুলোনিম্বাস মেঘ বা নীরদ মেঘ সৃষ্টি হয়, আর এই মেঘে থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত প্রতিদিন বিকেল কিংবা সন্ধ্যার সময় অধক্ষিপ্ত হয়। 5-2 বলেছে গোধূলি অঞ্চল কাকে বলে এবং কেন। এটা রায়মার্টিনের 283 পৃষ্ঠা থেকে দিচ্ছি। দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকার নিরক্ষীয় চিরসবুজ অরণ্যকে সেলভা অরণ্য বলা হয়। সারা বছর ধরে প্রচুর বৃষ্টিপাত, গড় বার্ষিক বৃষ্টিপাত 250 থেকে 300 সেমি হয় বলে এই প্রকার বনভূমির গাছগুলি খুবই ঘন সন্নিবেষ্টিতভাবে জন্মায়। ফলে গাছের পাতাগুলো পরস্পরের সঙ্গে মিশে একটি চাঁদোয়া সৃষ্টি করে। এর ফলে সূর্যালোক অরণ্যের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। অরণ্যের মধ্যে এক অন্ধকারাচ্ছন্ন পরিবেশ বিরাজ করে। এই জন্য এই বনভূমি অঞ্চলকে চিরগোধূলি অঞ্চল বলা হয়। অথবাতে আছে হ্রদ অঞ্চল পশুপালনে উন্নত কেন। হ্রদ অঞ্চল পশুপালনে উন্নত। এক হচ্ছে পশুচারণ ভূমি। হ্রদ অঞ্চলে বিস্তীর্ণ চারণভূমি থাকায় পশুগুলি সহজে বিচরণ করতে পারে। 2 পশুখাদ্যের সহজলভ্যতা। এখানে প্রচুর পরিমাণে ভুট্টা, ওট ও বিভিন্ন ঘাস যেমন হে, ক্লোভার জন্মায়, যার ফলে পশুখাদ্যের যোগান নিয়মিত থাকে। 3 জলবায়ু। শীতল নাতিশীতোষ্ণ জলবায়ুর কারণে পশুজাত দ্রব্য সংরক্ষণে বিশেষ সুবিধা হয়। পশুজাত দ্রব্যের চাহিদা। বিভিন্ন পশুজাত দ্রব্য যেমন মাখন, চিজ, পনির, মাংস, দুধ প্রভৃতির ব্যাপক চাহিদা রয়েছে। সংরক্ষণ। বিভিন্ন পশুজাত দ্রব্যের সংরক্ষণের জন্য উপযুক্ত ব্যবস্থা রয়েছে। এছাড়া পশুর প্রয়োজনীয় জল সরবরাহ, উন্নত পরিবহন ব্যবস্থা প্রভৃতি কারণে এখানে অনেক পোলট্রি ফার্ম গড়ে উঠেছে এবং হ্রদ অঞ্চল পশুপালনে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অঞ্চল হয়ে উঠেছে। 6 রায়তে বলেছে নিয়ত বায়ুপ্রবাহ কাকে বলে, আর চিত্রসহ পশ্চিমা বায়ুপ্রবাহের ব্যাখ্যা দাও। এটা তোমাদের ভূগোল বইয়ে 34 আর 35 পৃষ্ঠায় রয়েছে। নিয়ত বায়ুপ্রবাহ কাকে বলে? লিখবে সারা বছর ধরে নিয়মিতভাবে ভূপৃষ্ঠের সমান্তরালে একই দিকে প্রায় একই গতিবেগে প্রবাহিত বায়ু হলো নিয়ত বায়ুপ্রবাহ। এবার বলেছে পশ্চিমা বায়ু প্রবাহের ব্যাখ্যা দাও। লিখবে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে যথাক্রমে সুমেরুবৃত্ত আর কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হলো পশ্চিমা বায়ু। পশ্চিম দিক থেকে চলাচল করা এই বায়ুর নাম পশ্চিমা বায়ু। সাধারণত এই বায়ু আয়ন বায়ুর তুলনায় কিছুটা অনিয়মিত। উত্তর ও দক্ষিণ গোলার্ধে 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে এই বায়ু কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। তাই এই বায়ুর নাম দক্ষিণ পশ্চিমা বায়ু। দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্র অনুসারে বাঁ দিকে বেঁকে যায়। উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ দক্ষিণ গোলার্ধের তুলনায় কম হয়। 6-2 আছে সমুদ্রবায়ু এবং স্থলবায়ু সৃষ্টির কারণ চিত্রসহ ব্যাখ্যা করো। তোমাদের বই 39 পৃষ্ঠায় রয়েছে। বছরের একটা নির্দিষ্ট ঋতুতে কিংবা দিন ও রাতের একটা নির্দিষ্ট সময় প্রবাহিত বায়ু হলো সাময়িক বায়ু। এই বায়ু নিয়ত বায়ুর মতো সারা বছর ধরে নিয়মিতভাবে চলাচল করে না। বিকেল সন্ধ্যের দিকে সমুদ্র বা নদীর ধারের আবহাওয়া বেশ আরামদায়ক হয়। এই সময় সমুদ্র থেকে স্থলভাগের দিকে ঠান্ডা বাতাস বয়। এই বাতাসই হচ্ছে সমুদ্র বায়ু। স্থলভাগ আর জলভাগের ওপরের বায়ুর মধ্যে তাপমাত্রা ও চাপের পার্থক্য এই বায়ুর উৎপত্তির কারণ। দিনের বেলা সূর্যের তাপ শোষণ করে স্থলভাগ জলভাগের তুলনায় তাড়াতাড়ি উষ্ণ হয়ে ওঠে। স্থলভাগের ওপরের হালকা বায়ু প্রসারিত হয়ে ওপরে উঠে গেলে সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়। অপরদিকে সমুদ্রের জল স্থলভাগের তুলনায় শীতল হওয়ায় সেখানকার বাতাসে তুলনামূলক উচ্চচাপ সৃষ্টি হয়। ফলে দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে অপেক্ষাকৃত শীতল আরামদায়ক সমুদ্রবায়ু প্রবাহিত হয়। সূর্য ওঠার ঘণ্টা চারেক পর থেকে এই বায়ু বইতে শুরু করে এবং বিকেল সন্ধ্যের দিকের গতিবেগ বেড়ে যায়। তার সাথে এই ছবিটা দেবে। আর সূর্যাস্তের পর থেকে স্থলভাগের ওপরের বায়ু তাপ বিকিরণ করে রাতের দিকে বেশ শীতল হয়ে পড়ে, কিন্তু সমুদ্রের ওপরের বায়ু তখনও স্থলভাগের তুলনায় বেশি উষ্ণ থাকে। স্থলভাগের ওপর বায়ুর উচ্চচাপ আর সমুদ্রের ওপর বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয়। ফলে রাতের বেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হতে থাকে। আর এই বায়ু হলো স্থলবায়ু। ভোর রাতের দিকে বায়ুর গতিবেগ বেড়ে যায়। আর তার সাথে এই ছবিটা।
তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।